হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের প্রিয় ভাই আপুরা, ওয়েলকাম করতেছি সবাইকে আমাদের আজকের এই সেশনটাতে। আমরা কিন্তু দেখতে দেখতে জুলাই মাসের একদম শেষ দিকে চলে আসছি। সো সামনে আগস্ট থেকে শুরু করে তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত রোড ম্যাপটা কেমন হওয়া উচিত, কি করে তোমরা এসএসসি ২৬ ব্যাচের যে পরীক্ষার্থীরা আছো তারা কমপ্লিট একটা প্রিপারেশন এনশিওর করতে পারো। তোমাদেরকে যে শর্ট সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে, কি করে এখানের চ্যাপ্টারগুলো ইফেক্টিভলি কমপ্লিট করতে পারো ফোকাস থেকে, এই সব বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই সেশনটাতে। তোমরা অ্যাকচুয়ালি দুই দিক থেকে সাফার করতেছো। নাম্বার ওয়ান, আমার কাছে যেটা মনে হয়েছে, তোমরা নতুন কারিকুলামে ক্লাস 9 পড়াতে এসএসসি পরীক্ষার জন্য যে 2 বছরের প্রিপারেশন হয় সাধারণত স্টুডেন্টদের ক্লাস 9, 10, এবং তারা এই সময়টা পাওয়াতে কিন্তু এসএসসির প্রিপারেশনের সাথে অভ্যস্ত হয়ে যায়। তারা দেখা যায় 1.5 বছরের মধ্যে বইটা কমপ্লিট করে ফেলতে পারে, দেন ক্রমাগত এক্সামস দেয়, মডেল টেস্ট দেয়, এভাবে করে নিজেদের প্রিপারেশনটাকে একদম শিখরে নিয়ে যেতে পারে। এবং দেখা যায় তাদের টেস্ট পরীক্ষাতেও রেজাল্টগুলো আশানুরূপ ভালো হয়, প্রি টেস্টে ভালো হয়। কিন্তু তোমাদের প্রিপারেশনটা হয়ে গেছে শুধুমাত্র ক্লাস 10 সেন্ট্রিক, কারণ নতুন কারিকুলামের কারণে ক্লাস 9টা বলতে গেলে বেশিরভাগ স্টুডেন্টের ওয়েস্ট হয়েছে। হ্যাঁ, তোমরা যারা নিজেরা দায়িত্ব নিয়ে আলাদা করে একটু পড়াশোনা করছো, সিরিয়াস ছিল, তারা হয়তো এখন অ্যাডভান্টেজ পাচ্ছ, বাট মেজরিটির ক্ষেত্রে প্রবলেম কি হয়েছে, তোমাদের এসএসসির প্রিপারেশনটা হয়ে গেছে পুরোটাই ক্লাস 10-এর উপরে। এবং এই কারণেই শর্ট সিলেবাস দেওয়ার পরও তোমরা ঘাবড়ে যাচ্ছ, ফোকাস থাকতে পারতেছো না, ফোকাসটা ধরে রাখতে পারতেছো না একটা জায়গার মধ্যে, এবং কোনো চ্যাপ্টার কমপ্লিট হলেও সেটার উপর তুমি কনফিডেন্ট না। ইভেন দেখা যায় যে তুমি বুঝতেছোই না ভাইয়া একটা চ্যাপ্টার কমপ্লিট করব কিভাবে, কি কি নেসেসারি স্টেপস আমার থাকবে। সো এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই সেশনটাতে। তোমার এই ধরনের কোনো কনফিউশন থাকবে না। আজকের সেশনের পরে তুমি যেন একদম পড়ার টেবিলে পুরো ফোকাস রেখে জাস্ট নিজের পড়া রুটিন ওয়াইজ কন্টিনিউ করে যেতে পারো। ফাহিম ভাইয়া অলরেডি তোমাদের রুটিনের ভিডিওটা দিয়ে দিছে, এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া থাকবে। এই সেশনটার পর আমি সাজেস্ট করব যারা ওই সেশনটা দেখোনি সেটা অবশ্যই গিয়ে দেখে ফেলবা, ঠিক আছে? আর আমি সাধারণত তোমাদের যে ব্যাচটা এসএসসি 26 সেটাকে 3টা স্টুডেন্ট ক্যাটাগরিতে ভাগ করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। নাম্বার ওয়ান হচ্ছে যারা ধরো শুরু থেকে মোটামুটি মোরলেস সিরিয়াস ছিল, এতে করে কি হয়েছে যে শর্ট সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে, শর্ট সিলেবাসটা কিন্তু এখন তোমাদের জন্য একটা ব্লেসিং হিসেবে আসছে, যেহেতু সময়টা কম এবং তোমরা প্রিপারেশন খুব একটা ভালো নিতে পারোনি, সো চ্যাপ্টার সংখ্যা কম হওয়াতে একটু কিন্তু ইজিয়ার হয়ে গেল তোমার জন্য কাজটা, তাই না? তো যারা শুরু থেকে সিরিয়াস ছিল তারা অনেকখানি সিলেবাস কমপ্লিট করে ফেলছে, অল্প কিছু বাকি আছে এবং তাদের এখন অনেক বেশি রিভিশন দেওয়া দরকার, পরীক্ষা দেওয়া দরকার। নাম্বার টু ক্যাটাগরি হচ্ছে মিডলম্যান, মানে সে পড়াশোনা করছে, একদম যে করেনি তা না, পড়াশোনা করছে, বাট করতে গিয়ে দেখা গেছে কিছু কিছু চ্যাপ্টার তার আবছা আবছা পড়া হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয় নাই, আবার অনেকগুলো চ্যাপ্টার নতুন রয়েও গেছে। এটা হলো সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা ধরো তোমার মন থেকে ইচ্ছা ছিল পড়ার, বাট কোনো না কোনো কারণে, সেটা যেই রিজনই হোক না কেন, বলতে গেলে তোমার খুব একটা প্রোগ্রেস হয়নি, তো তোমার এখন দরকার একদম জিরো থেকে ফ্রেশ একটা স্টার্ট। এই 3 ক্যাটাগরির স্টুডেন্টই আজকের সেশনের পরে সুন্দর করে রুটিন ওয়াইজ যদি পড়াশোনা করো, হতে পারে তোমাদের এখন কাজটা ডিফারেন্ট হবে, অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে, বাট সবার ডেস্টিনেশন সেম। সো 3 ক্যাটাগরির স্টুডেন্টই আজকে থেকে, এই মুহূর্ত থেকে ভালো করার প্রিপারেশন নেওয়া অবশ্যই সম্ভব। আর আরেকটা জায়গা আমি তোমাদের মধ্যে দেখছি, এসএসসি 25-এ হঠাৎ করে পাশের হার A+ এত কমে যাওয়াতে, গ্রেস মার্কিং হচ্ছে না, কড়াকড়ি করে খাতা দেখা হচ্ছে, এটাতে তোমরা অনেক বেশি ঘাবড়ে যাচ্ছ। বিশেষ করো সায়েন্সের যে সাবজেক্টগুলো, এগুলোতে তুমি অ্যাকুরেট আনসার লিখলে সেখানে চাইলেও নম্বর কর্তন করতে পারবে না টিচাররা, বুঝতেছো? সো তুমি ওই গ্রেস মার্কিংয়ের উপর নির্ভর কেন করবা? তুমি তোমার প্রিপারেশনের উপর ফোকাস করো, আর এটা পুরো ব্যাচেরই উপর হবে, পুরো ব্যাচেরই রেজাল্টটা কমে আসবে। সো ধরো আগে যেটা 90 পেলে অনেক বড় দেখা হতো, এখন সেখানে 85, 80-তে অনেক বড় মার্কস মানে কনসিডার করা হবে, বুঝতেছো? সো এত ধরনের আউটসাইড থিঙ্কিং কোনো দরকার নাই, জাস্ট আমি এখন যা যা গাইড করে দিচ্ছি ওইটুকুতে একটু ফোকাস করো। শুরুতে আমরা একটু আমাদের টাইম লাইনটা দেখবো, এবং তোমরা একটা কাজ করতে পারো, এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি আজকের ডেট সহ কমেন্ট করে যেতে পারো, এবং এসএসসি পরীক্ষার পরে এটা এসে মিলিয়ে নিও যে তোমার ক্ষেত্রে এই ট্রানজিশনটা, এই জাম্পটা হয়েছে কিনা, এটা তুমি মিলিয়ে নিতে পারো, অনেক ভালো লাগবে তোমার কাছে। সো আমরা একটু টাইম লাইনটা দেখে নিই, চলো। ফর এক্সাম্পল, আমরা জুলাই মাস তো অলমোস্ট শেষ, তাহলে আমরা আগস্ট থেকেই কাউন্ট করতে চাই। ধরো আমি এখানে টাইম লাইনটা একটু নিচ্ছি সোজা করে, ওকে। সো এটা হচ্ছে আমাদের আগস্ট, দেন ধরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি একদম জানুয়ারি ফেব্রুয়ারিকেও ইনক্লুড করতেছি। এখানে আবার অনেকের একটা কনফিউশন থাকবে, ভাইয়া এসএসসি পরীক্ষাটা কবে হবে, তাই না?
আসলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রোজা পড়ে গেছে, তো এখন এইটার উত্তরটা দেওয়া খুবই ট্রিকি হয়ে দাঁড়াইছে যে এসএসসি পরীক্ষাটা এক্স্যাক্টলি কবে হবে। ধরো আমরা এখন আগস্টে বা অগাস্টে আছি, এরপর আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তোমার অবশ্যই টার্গেট হবে, আমি 3 ক্যাটাগরি স্টুডেন্টের কথা বলছি, যেই ক্যাটাগরিরই তুমি হও না কেন, তোমার প্রথম যে টার্গেট হবে সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে পুরো প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলা। তুমি আজকে যেই স্টেজেই থাকো, ডিসেম্বরের পরবর্তীতে আর রিস্ক নেওয়া ঠিক হবে না। যদি বাই এনি চান্স রোজার পরে পরীক্ষা চলে যায়, সেই টাইমটাকে পরবর্তীতে তুমি এক্সট্রা হিসেবে কাজে লাগাতে পারবে। বাট যদি রোজার আগে হয় তাহলে কিন্তু অলমোস্ট জানুয়ারির শেষ দিক বা মাঝামাঝিতে পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তো তখন অনেক রিস্কি হয়ে যায় যদি ডিসেম্বরের পরেও তোমার এখনো অধ্যায় বাকি থাকে, এখনো প্রিপারেশন নেওয়া লাগে। সো তোমার মেজর যে প্রিপারেশনের পার্টটা সেটা ডিসেম্বরের আগেই শেষ করে ফেলতে হবে। দেন এখন আবার ঝামেলা হলো, তোমাদের নভেম্বরে ম্যাক্সিমাম স্কুলে টেস্ট পরীক্ষা হবে এবং অনেক জায়গায় প্রি টেস্ট হাফ ইয়ারলি টাইমে হয়ে গেছে, আবার অনেক স্কুলে দেখা যাবে প্রি টেস্টটা সেপ্টেম্বরের দিকে হবে। এখন এই এই দুইটা জিনিস তোমাকে ডিস্ট্র্যাক্ট করে দিতে পারে যে আমার টেস্টে ভালো করতে হবে, প্রি টেস্টে ভালো করতে হবে, সেই জন্য যে পড়াশোনা করি, এটা করলে হবে না। তোমার টেস্ট আর প্রি টেস্ট অ্যাপ্রোচটা কীরকম হবে আমি সেটা বলতেছি, খেয়াল করো। ধরো আজকে তুমি আগস্টে দাঁড়িয়ে আছো, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই 4 মাসে তোমার সিলেবাস কমপ্লিট করার প্রিপারেশনটা নিতে হবে। এটা হলো মেইন ফোকাস তোমার। এই 4 মান্থসে পুরো যে শর্ট সিলেবাসটা আছে সেটা আমরা কমপ্লিট করার প্রিপারেশন নিব বা ওই ওয়াইজ রুটিন করবে। এবং ফাহিম ভাইয়া কিন্তু তোমাদের এরকম রুটিন ভাগ করে দিয়ে দিছে অলরেডি উইক ওয়াইজ এই 4 মাসের জন্য। এখন খেয়াল করো, এই 4 মাসে পড়তে গিয়ে মাঝখানে প্রি টেস্ট আসবে, প্রি টেস্টের আগে যে অধ্যায়গুলো হয়ে গেছে তুমি পরীক্ষার আগে সেগুলো রিভিশন দিয়ে এক্সাম দিবা। দেখবা মোর অর লেস তুমি যদি অ্যাটলিস্ট প্রি টেস্টের আগে 40 থেকে 50% সিলেবাস কমপ্লিট করে রাখো, 40 থেকে 50% সিলেবাস কমপ্লিট করে রাখতে পারো, দেখবা প্রি টেস্টে কোনো প্রবলেম হবে না, তুমি A প্লাসও তুলে ফেলছো। আমি বলতেছিও না A প্লাস তুলতে, প্রি টেস্টটা জাস্ট তুমি পার করে যেতে পারলেই হলো। এবং এভাবে চলতে চলতে ধরো ফর এক্সাম্পল তোমার নভেম্বর, আমি তো নভেম্বর মাসও ইনক্লুড করছি প্রিপারেশনের ক্ষেত্রে, বাট নভেম্বরের শুরুতে বা মাঝামাঝিতে টেস্ট স্টার্ট হয়ে যাবে। সো নভেম্বরের আগে যদি তোমার 70 থেকে 80%ও সিলেবাস শেষ হয়, তাও দেখবা ইজিলি তুমি টেস্টে A প্লাস তুলে ফেলতে পারবা। হ্যাঁ, হয়তো 100-এ 100 তোলার জন্য আরও একটু সিলেবাস করতে হবে, সেটার জন্য ওই যে নভেম্বর থেকে ডিসেম্বর অবধি বাকি যে টাইমটা সেটাকে তুমি কাজে লাগাবে। বাট আইডিয়ালি এই 4 মাস তোমার টার্গেট করতে হবে সিলেবাস কমপ্লিট করাকে। টেস্ট প্রি টেস্টের জন্য পড়া যাবে না, এগুলো এমনিতেই দেখবা তুমি পড়তে থাকলে ওইখানে তুমি ভালো করতে পারতেছো, অটোমেটিক নাম্বার উঠতেছে। এখন আবার দেখো এখানে একটা কথা চলে আসে সবার যে ভাইয়া টেস্ট আর প্রি টেস্ট এগুলোর মার্কস কতটুকু ম্যাটার করে। দেখা যায় যারা এগুলোতে ভালো মার্কস পায় তারা যে পরবর্তীতে এসএসসিতে ভালো করে। দেখো একটু আগে আমি 3 ক্যাটাগরি স্টুডেন্টের কথা বললাম না, ক্যাটাগরি 1 যে তার তো অলরেডি প্রিপারেশন শেষ, সে এখন চাবেই বেশি বেশি প্র্যাকটিস করে বেশি বেশি মডেল টেস্ট দিয়ে টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষায় ভালো করতে, তার জন্য বিষয়টা আলাদা। তুমি যদি এখন তাড়াহুড়া করে চ্যাপ্টার শেষ করে কোনো রকম এই টেস্ট প্রি টেস্টে পরীক্ষা দাও এবং ধরো ভালোও হলো, বাট সামহাও তোমার প্রিপারেশন একটা চ্যাপ্টারে আবছা রয়ে গেল, সেটার জন্য কিন্তু তুমি সাফার করবা এসএসসিতে। সো টেস্ট প্রি টেস্টে আইডিয়ালি তোমার ফোকাসটা হবে এরকম যাতে করে তোমার কোনো ঝামেলায় না পড়তে হয়। মানে ধরো এখন তুমি টেস্ট বা প্রি টেস্টে ফেল করলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমাকে চাবে না এসএসসি পরীক্ষায় বসতে দিতে। তো তোমার এমনভাবে এগুলো পার করতে হবে যেন কোনো ধরনের ঝামেলায় পড়তে না হয়, এতটুকু হবে মেইন গোল, এর বাইরে কোনো কথাই নেই। তোমার মেইন টার্গেট হচ্ছে এসএসসি পরীক্ষা, মেইন গোল হচ্ছে এসএসসি পরীক্ষা। আগে সেটার জন্য নিজেকে প্রস্তুত করো, চ্যাপ্টারগুলো ভালো মতো কমপ্লিট করো, সেটার যাত্রাপথে যখন টেস্ট প্রি টেস্ট আসবে তখন যতটুকু প্রিপারেশন আছে সেটা রিভিশন দিয়ে পরীক্ষা দাও, মোটামুটি একটা রেজাল্ট আসবে। তুমি যদি টেস্ট প্রি টেস্টে ভালো করতেই চাও তাহলে বছরের শুরু থেকে পড়তা, তখন যেহেতু হয়নি এখন এই পার্টটা একটু স্যাক্রিফাইস করতে হবে। বাট স্যাক্রিফাইস মানে এরকম না যে ফেল করে বসে আছি, এটা কিন্তু করা যাবে না, তখন স্কুল থেকে ঝামেলা করবে, পরীক্ষা দিবে না। সো এখন থেকে যদি পড়তে থাকো আগস্ট থেকে রেগুলার, দেখবা খুব একটা এইসব জায়গায় ঝামেলা হবে না। আর যাদের সিলেবাস অনেকটুকু এগিয়ে আছে তারা দেখবা নভেম্বর টেস্ট আসতে আসতে অলমোস্ট তোমাদের প্রিপারেশন হয়েই গেছে ভালো, তো তখন টেস্ট পরীক্ষা তুমি ভালো মতো অ্যাটেন্ড করতে পারতেছো। বোঝা গেল? আশা করি এই পার্টটা সবাই বুঝতে পারছো। এখন মেইন যে ইস্যুটা হয় ভাইয়া একটা চ্যাপ্টার কমপ্লিট আসলে করবো আমি কিভাবে, দেখো তোমার অলরেডি যে পড়াশোনা সেখানে চ্যাপ্টারগুলোকে আমি 2টা সেগমেন্টে ভাগ করতে পারি। একটা হলো তুমি কিছু না কিছু পড়ছো, হয়তো
কিছু মনে করো প্রবলেম আছে, পুরোপুরি চ্যাপ্টারটা বুঝোনি, আবছা আবছা রয়ে গেছে, কিছু টপিক কিছু টাইপের ম্যাথ আরও প্র্যাকটিস করতে হবে। আর কিছু চ্যাপ্টার আছে একদমই পড়োনি, সেটা নতুন চ্যাপ্টার। তো তোমার এই যে ক্লাস লেকচারের যে পার্টটা, এটা দুইভাবে হতে পারে। নাম্বার ওয়ান, যেগুলো একদম নিউ চ্যাপ্টার, সেটার জন্য তুমি একদম ডিটেইলড লেকচার দেখতে পারো। যেই ক্লাসই করো অনলাইনে, সেটার জন্য তুমি ডিটেইলড লেকচার অবশ্যই দেখো, যেহেতু প্রথমবার পড়তেছ। বাট যেই অধ্যায়টা তুমি অলরেডি করে ফেলছো, এখন রিভিশন দেওয়া লাগবে বা ওইটা মাস্টার করা লাগবে, সেটার জন্য আমি সাজেস্ট করি না ডিটেইলড লেকচার, আনলেস তোমার কাছে সময় থাকে। এক্সট্রা সময় যদি থাকে, অন্যান্য চ্যাপ্টার হয়ে যায়, তখন অবশ্যই তুমি করতে পারো। আমি ধরে নিচ্ছি ওই যে 4 মাসের আমার প্রিপারেশন, এখানে আমি সবগুলো অধ্যায় কমপ্লিট করব। তোমাদের 36টা অধ্যায় না টোটাল, আমি তো ভুলেও গেছি সায়েন্সের গুলো আর জেনারেল ম্যাথ কাউন্ট করলে, সেগুলো কমপ্লিট করতে হলে অবশ্যই রিভিশনের জন্য তুমি ওয়ান শট ক্লাসগুলো আমি প্রেফার করি। ওয়ান শট ক্লাসগুলো করতে হবে, এবং শুধু করলে হবে না। দেখো আমাদের ম্যাক্সিমাম যে ভুলটা আমরা করি, এই ক্লাসগুলো জাস্ট দেখে চলে যায়। ক্লাস দেখলে কোনো কাজ হবে না। আবার আরেক দল কি করে, অনেক সুন্দর কালারিং পেন দিয়ে নোট টোট করে ফাটিয়ে ফেলে, সেটাও করতে হবে না। তুমি স্কুলে যখন ক্লাস করো, টিচার যখন বোর্ডে লিখতেছে বা মুখে কিছু বলতেছে, তোমাকে ইনস্ট্যান্ট সেটা তুলতে হয় না। টিচারকে এক্সট্রা সময় দেয় যে তুমি তুলো, এরপর আমি পরের পার্টে যাব, ওরকম না। সো ইনস্ট্যান্ট তুলো, একটা খাতা নিয়ে বসো, ওইটার মধ্যে ওই চ্যাপ্টারের লেকচার, টিচার যা বলতেছে তুমি ইনস্ট্যান্ট তুলবা, ম্যাথ সহ সব কিছু সেখানে থাকবে। এটা হলো ক্লাস লেকচারের নোট। এভাবে করে ক্লাস লেকচারের নোটটা প্রিপেয়ার করবা। তাইলে কি হবে, পরবর্তীতে যখন তুমি এই চ্যাপ্টারটা রিভিশন দিতে যাবা, তখন আবার তোমার সেটা যদি ওয়ান শট ক্লাস হয়, তাহলে ধরো সেটা 2 থেকে 3 ঘন্টা হতে পারে বা 4 ঘন্টা হতে পারে, সেই আবার 3-4 ঘন্টার ক্লাস দেখতে হবে না। আর যদি ডিটেইল লেকচার হয়, ফর এক্সাম্পল আমি হায়ার ম্যাথের একটা চ্যাপ্টারের উপর 8 থেকে 9 ঘন্টা ডিটেইল লেকচার দেখছি, সেই 8 থেকে 9 ঘন্টা আবার দেখতে হবে না, তোমার নোটের মধ্যে সব চলে আসছে। হ্যাঁ, অনেক সুন্দর করে কালারফুল করে লেখা নাই, বাট আছে তো, তুমি দেখে রিভিশন তো দিতে পারো। এটা গেল একটা ওয়ে। সো এটা গেল প্রথম নোটের ওয়ে। নোটও কিন্তু 2 ধরনের হতে পারে। একটা ছিল কি, আমি যেটা বললাম লেকচার নোট, এটা হলো ক্লাস করতেছো, এই ক্লাসের সাথে যে নোটটা, এটা দেখে তুমি নর্মালি গো থ্রু করতে পারবা। পরবর্তীতে গো থ্রু মানে একবার চোখ বুলাবা, দেখবা, ফর্মুলাগুলা আয়ত্ত করবা, এরকম। বাট সেকেন্ড একটা নোট তোমার প্রিপেয়ার করতে হবে, যেটা হলো কম্প্যাক্ট হবে। কম্প্যাক্ট নোট, এখানে কোনো ম্যাথস থাকবে না, এটার মধ্যে শুধুমাত্র তোমার ফর্মুলাগুলো রাখতে হবে। দেখো, এটার মধ্যে তোমার ফর্মুলাগুলো আর ইম্পর্টেন্ট যে ইনফরমেশন বা থিওরি, এটা সাবজেক্ট ভেদে ভিন্ন ভিন্ন হবে। থিওরি বা ধরো ইম্পর্টেন্ট ইনফরমেশন, মনে করো আমি যদি একটা উদাহরণ দিই, একটা চ্যাপ্টারের জন্য এই নোটটা সর্বোচ্চ 3 থেকে 4 পেজ হইতে পারে। এবং এটা কখন করবা জানো, চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর। কারণ প্রথমেই তুমি চ্যাপ্টারটা সম্পর্কে এতটা ম্যাচিউর না যে এই কম্প্যাক্ট নোটটা তৈরি করে ফেলতে পারবা। এটা হলো যখন চ্যাপ্টারটা শেষ, একদম লাস্ট স্টেজে তুমি আছো, তখন এই কাজটা করো। তাইলে কি হবে, সামনে যত এক্সাম আসবে, টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট বলো, এর পরবর্তীতে এসএসসি বলো, তার পরীক্ষার আগের রাত্রে এটা যে তোমাকে কি পরিমাণ হেল্প করবে, বুঝছো, অনেক বেশি হেল্প করবে এটা। অ্যান্ড দেন থার্ড পার্ট হচ্ছে, এই সব তো তুমি করলা, বাট নিজে থেকে প্র্যাকটিস তো করতে হবে। সো সেটা অবশ্যই বই থেকে করতে পারো। ম্যাথ, হায়ার ম্যাথে, ফিজিক্সের ক্ষেত্রে তুমি বোর্ড সিকিউ এমসিকিউগুলো দেখতে পারো। বাট এখানে সমস্যা হচ্ছে, হায়ার ম্যাথে তোমরা বইয়ের সব ম্যাথ করতে চাও, বাট এখন না আসলে সব ম্যাথ করতে গেলে হবে না। শুনতে খারাপ লাগতে পারে, বাট আসলেই এখন আগে পপুলার ম্যাথগুলো এনশিওর করতে হবে। বিশ্বাস করো, প্রতি বছর যে সিকিউ এমসিকিউগুলো আসে, যেই ধরনের ম্যাথগুলো বারবার আসে, সেগুলো আগে করতে হবে। তুমি ওইগুলো পারো না, বইয়ের আনইম্পর্টেন্ট ম্যাথগুলো পারো, সেগুলো সারাদিন বসে বসে প্র্যাকটিস করতেছো, হবে না কিন্তু। এই জন্য আমি সাজেস্ট করি, একটা অধ্যায় যখন মোটামুটি শেষ হয়েছে, ক্লাস করছো, নোট করছো, একটু টেস্ট পেপারটা নিয়ে প্রিভিয়াস ইয়ারের সৃজনশীলগুলো দেখো। সৃজনশীল সলভ করতে বলতেছি না, প্রশ্ন দেখো যে কি আসে, দেখবে একটা কমন প্যাটার্ন অলওয়েজ থাকে। দেখবা দ্বিতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথসে আংশিক ভগ্নাংশের প্রশ্ন অলওয়েজ গতে থাকে। সো আংশিক ভগ্নাংশ পড়লে 4 মার্কস কমন, এরকম এই আইডিয়াগুলো হয়ে যেতে হবে প্রত্যেকটা অধ্যায়। তো সেই অনুযায়ী তুমি বইয়ের পপুলার ম্যাথগুলো আগে প্র্যাকটিস করে ফেললা। এখন তোমার প্রিপারেশন ভালো, ওগুলো করতে করতে বোর্ড হয়ে গেছো, তখন তুমি বইয়ের বাকি ম্যাথস করো, বুঝছো। আর এছাড়া বোর্ড এমসিকিউ সিকিউ তো প্র্যাকটিস করতে হবেই। এগুলো আসলে কি করবা, একবার ধরো আগে শেষ করছো, পরবর্তীতে যখন রিভিশন দিতে আসবা, তখন এই পার্টগুলো অ্যাকচুয়ালি করতে পারো, বুঝছো। শুরুর পার্টে এভাবে একটা অধ্যায়কে শেষ করবা, পরবর্তীতে রিভিশন দিলে এটা করা বেটার। কারণ কি, একটা অধ্যায় মাত্র পড়ছো, 2 সপ্তাহ পর আবার দেখবা ভুলে গেছো, তখন এসে এই কাজগুলো করলে দেখবা রিভিশন দিতে পারতেছে। 2 সপ্তাহ পরে সেই কম্প্যাক্ট নোটটা বানো, দেখবা পুরো অধ্যায়টা আবার মাথার মধ্যে চলে আসছে, মনে পড়ে গেছে। বুঝতে পারতেছি আমি কি বলছি। আর এমসিকিউ সিকিউ এগুলার প্র্যাকটিসের ক্ষেত্রেও না 2টা স্টেজ ফলো করা উচিত। এগুলার ক্ষেত্রে প্রথম স্টেজ হচ্ছে, তুমি করতে গিয়ে নাই পারতে পারো, তখন অত টাইম ধরে ধরে এমসিকিউ করা লাগবে না। তুমি প্রথমবার যখন এমসিকিউ করতেছো, তোমার টার্গেট হবে ইচ অ্যান্ড এভরি টাইপের এমসিকিউ যেন একবার করে করা হয়।
তাহলে প্রথমবার তুমি করা হয়ে গেলে তুমি এখন জানো ওই অধ্যায় থেকে কোন টাইপের এমসিকিউ আসতে পারে, এবং ওর বাইরে বিশ্বাস করা আসবে না। যত টাইপের এমসিকিউ পসিবল ওর বাইরে কখনো আসবে না। প্রথমবার টার্গেট সেগুলোর সাথে পরিচিত হওয়া, এমসিকিউগুলো সলভ করা, না পারলে দেখে শিখে নাও। সেকেন্ড যে রান হবে তখন তুমি ধরো আমরা এমসিকিউর জন্য ওয়ান শট ক্লাস দিছি, আলাদা করে শর্টকাট তোমাদের শিখাইছি, ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস দিছি, সেইগুলো ব্যবহার করে কম টাইমের মধ্যে তখন এমসিকিউ করতে পারো কিনা। ধরো একটা অধ্যায়ের 100টা এমসিকিউ করতেছো, সময় না হচ্ছে সর্বোচ্চ ধরো 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 100টা আমি পারি কিনা। ম্যাথে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট চেষ্টা করো নিজেকে ওই ইয়ের মধ্যে ফেলো। কিন্তু প্রথমবারই ওইটা না, প্রথমবার আগে সময় দিয়ে করো সেকেন্ড স্টেজে। সো এমসিকিউর জন্য কিন্তু 2টা রান ইম্পর্টেন্ট, এটা আমি লিখে দেই নাই যে এমসিকিউর জন্য ফার্স্ট স্টেপ সময় ধরা লাগবে না, এখানে অল টাইপ প্র্যাকটিস করতে হবে, অল টাইপ প্র্যাকটিস এই। আর সেকেন্ড যে স্টেপ সেটা অবশ্যই ঘড়ি ধরে করতে হবে, ঘড়ি ধরে, এবং সেখানে অবশ্যই শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কারণ তুমি ম্যাথ এমসিকিউ 2 পৃষ্ঠার ম্যাথ করে করবা ওই এমসিকিউ সলভ, সেটা করা যাবে না। ক্যালকুলেটর হ্যাক্স এগুলো ব্যবহার করতে হবে যাতে কম টাইমের মধ্যে করতে পারো, নাহলে পরীক্ষায় দেখা যায় অনেকেরই হায়ার ম্যাথের 25টা এমসিকিউ করতে অবস্থা খারাপ হয়ে যায়, নিজে সবগুলো টাচই করতে পারে না, এটা করা যাবে না। সো এখানে যদিও অনেকগুলো রিভিশনের পার্ট চলে আসছে, তা আমি হালকা করে একটু রিভিশনের পার্টটা রাখছি। দেখো তোমার ওই যে নোটটা যেটা করা আছে সেই নোটটা তুমি দেখে রিভাইজ করতে পারো, আর ক্লাস করলে অবশ্যই ওয়ান শট ক্লাস, রিভিশনের সময় আর ডিটেল লেকচার করার সময় নেই। আর ওই যে সিকিউ এমসিকিউ, সো এখানে একটা অধ্যায় শেষ করার শেষ যে সেগমেন্টটা এটা অ্যাকচুয়ালি রিভিশনের মধ্যে পড়ে। সো তুমি এরকম করতে পারো, একটা অধ্যায় আগে প্রথম কয়েকটা স্টেপ করে শেষ করো, এই অবধি এসে শেষ করো, 2 সপ্তাহ পর আবার ওই অধ্যায়টা ধরো। তাহলে কি হবে, এই 2 সপ্তাহ একটু ভুলে যেতে পারো, তাহলে রিভিশন দিয়ে আবার মাথায় ঢুকবে, তারপর আবার 1 মাস পরে করো। এভাবে করে করে কি হবে, অধ্যায়টা তোমার মাথায় রয়ে যাবে। তোমরা কি করো, অর্ধেক করে ছেড়ে দাও, দ্যাটস ওয়াই বারবার কমেন্ট আসে ভাইয়া সব পড়ছি কিন্তু কিছু পারতেছি না, কিছু মনে থাকে না। তুমি তো এই স্টেপগুলো ফলো করতেছো না, এই কম্প্যাক্ট নোট করো নি। কম্প্যাক্ট নোট করতে গিয়ে কি হবে, একটা পুরো চ্যাপ্টার সামারি আকারে 3-4 পেজের মধ্যে যখন চলে আসছে এমনি চ্যাপ্টারটা মাথার মধ্যে থাকবে। বুঝতেছি তোমাদের চ্যাপ্টার কাউন্টও তো অল্প, শর্ট সিলেবাস হয়ে যাবে। সো এই পার্টটা একটু বুঝতে হবে। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। আর ভাইয়ের খুবই শরীরটা খারাপ বুঝছো, কয়েকদিন থেকে কথায় একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু বুঝে নিও। আর অনেক বেশি প্রবলেম হয় সবার এই জায়গাটায় যে ভাইয়া ফোকাস রাখতে পারি না, ফোকাস রাখবো কিভাবে। আমরা হলো অনেক হোপফুল জাতি, আমরা হলো আশা রাখতে অনেক পছন্দ করি, স্বপ্ন দেখতে অনেক পছন্দ করি। এতে করে কি হয়, ইম্পসিবল জিনিসও আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, যেটা সম্ভব না সেটাও আমরা চাই। আমি ধরো তোমাকে বললাম এই পেনটা আমি ছেড়ে দিব, কি হবে, তোমার আমাকে বলা উচিত ভাই এই প্রশ্ন তো করারও কিছু নেই, এটা নিচে অবশ্যই যাবে, উপরে তো আর উঠবে না, অবশ্যই নিচে যাবে। কিন্তু আমরা আশা দেখতে পছন্দ করি, হয়তো ছেড়ে দিলে পেনটা উপরে উঠবে। আমরা পড়াশোনা করি না, দিনের পর দিন সময় চলে যায়, তাও আশা দেখি কোনো একদিন আমি এসএসসি পরীক্ষায় ভালো করব, টেস্ট পরীক্ষায় A+ পাবো। এটা করলে হবে, এভাবে ফোকাস থাকবে, নিজের সাথে স্ট্রেইট ফরওয়ার্ড হও। ফোকাস ধরে রাখার প্রাইমারি কাজ হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড হওয়া, যে আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি ভাইয়া গাইড করে দিছে সব দেখে নিছি, এরপরও যদি রেগুলারিটি মেনটেন না করি, পড়াটা অনেস্টলি না করি, তাহলে আমি যে স্বপ্ন দেখতেছি সেটা পূরণ হবে না। তুমি যখন স্ট্রেইট ফরওয়ার্ডভাবে নিজের ব্রেনকে বারবার বলবে এটা হবে না আমার দ্বারা, তখন সে করবে। তুমি তো আশা দিয়ে যাও যে না লাস্ট মুহূর্তে হয়তো কোনো ক্লাস দেখে হয়ে যাবে, লাস্ট মুহূর্তে কেউ এসে বাঁচায় দিবে, এটা হবে না। ফোকাস ধরে রাখার জন্য নিজের সাথে স্ট্রিক্ট হতে হবে, আর স্যাক্রিফাইস করতে হবে। তো এখন আস্তে আস্তে বড় হচ্ছ না, লাইফে কি সারা জীবন তুমি পড়াশোনা করবা? সারা জীবন তো পড়াশোনা করবো না, লাইফের সংগ্রাম আরও কঠিন, আরও কষ্টদায়ক। তো সেসব সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছি আমরা এই ছোট্ট ছোট্ট সংগ্রামগুলো করে। এখানে টুকটাক স্যাক্রিফাইস করতে হবে, নিজের অধ্যবসায় দেখাতে হবে এখানে, বুঝলাম? এই আর কি, বুঝছো, দিন শেষে মাইন্ডসেট হলো সব। পারবো না বলে দেওয়াটাই কিন্তু সহজ, কিন্তু ওই লেগে থাকাটা এটা কঠিন। তুমি ডিসাইড করো ওই কঠিনটা তুমি করতে পারবা কিনা, তাইলেই হবে। বুঝছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। অ্যান্ড এই জার্নিতে তোমাদের জন্য আমরা কিছু স্পেশাল জিনিসপাতি নিয়ে আসতেছি, সেটার জন্য আমি আর ফাহিম ভাইয়া খুব জলদি তোমাদের অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে দিব। ফাহিম ভাই অলরেডি বলছে তোমাদের জন্য আমরা নিয়ে আসতেছি। আমার প্রথম 2টা লেকচার হবে অ্যাকচুয়ালি, তোমরা অনেকেই বলছো যে সূচকীয় লগারিদমীয় ফাংশন, এটার উপর ওয়ান শটটা নাই, সো এটা আপলোড করে দিবা। যেহেতু আইসিটিতে এবার তোমাদের প্রোগ্রামিং আছে, আইসিটিতেও যেন তোমাদের কোনো প্যারা খেতে না হয়, এই 2টা অধ্যায় দিয়ে ভাই স্টার্ট করতেছি। ভাই একটু অসুস্থ দেখে একটু দেরি হচ্ছে, আর তোমরা আমাদের এই গ্রুপে জয়েন করতে পারো। যাইও না, আমি একটু সিলেবাসটা ব্রেকডাউন করে দিতে চাচ্ছি তোমাদের, বুঝছো। এটা হলো 26-27-এর জন্য আমরা একটা গ্রুপ দিছি, এখানে সকল ধরনের আপডেটস তোমরা পেয়ে যাবা, জয়েন করে ফেলতে পারো।
খুব জলদি অনেক সুন্দর সুন্দর জিনিস আসতেছে। এই জার্নিতে তোমরা আসলে একা না। আমি একটু সিলেবাসটা তোমাদের ব্রেকডাউন করে দিতে চাই। যেমন ধরো হায়ার ম্যাথের ক্ষেত্রে আসলে প্রিপারেশনটা কতটা সহজ হয়ে গেছে তুমি যদি একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবে। দেখো আমাদের এখানে বিভাগ আছে কিন্তু টোটাল কয়টা? 3টা। প্রত্যেক বিভাগ থেকে তোমার একটা করে প্রশ্ন দিতেই হবে। এখন বীজগণিত থেকে প্রশ্ন থাকবে অলরেডি 3টা, ওকে। জ্যামিতি আর ভেক্টর থেকে থাকবে 2টা, আর ত্রিকোণমিতি আর সম্ভাবনা থেকে থাকবে 2টা। এখান থেকে যে কোনো একটা পার্ট থেকে ন্যূনতম একটা দিতেই হবে। টোটাল দিতে হবে কয়টা বলো আমাদের? 4টা। তাহলে এবার একটু খেয়াল করো, আমি যদি চ্যাপ্টারগুলোয় চাই, দেখো আমি সেগমেন্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন করছি। এটা হলো আমাদের ত্রিকোণমিতি আর সম্ভাবনা, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি আর ভেক্টর, আর এই হলো আমাদের বীজগণিত। যারা চালাক তারা কি করবে জানো? এই যে শুরুর দিকে, আগস্টের শুরুর দিকে এই পার্টগুলো তাড়াতাড়ি আগে শেষ করে ফেলবে। এই 4টা চ্যাপ্টার শেষ করলে 4টা সিকিউ ডিরেক্ট কমন। এই 4টা থেকে তুমি 3টা অ্যাটলিস্ট দিতে পারবে না পরীক্ষায়, আর কি লাগে বলো? দেন বীজগণিত থেকে আর একটা দিয়ে দিবা। বীজগণিত এই 4টার মধ্যে একটা তো পারবে। দ্বিপদী বিস্তৃতি সহজ অধ্যায়, এন্ড কি হয় এগুলো একটু মিক্স করে আসবে। দ্বিপদী বিস্তৃতি অসীম ধারা মিক্স করে আসতে পারে, তবে অধ্যায় 9 আর অধ্যায় 2 থেকে একদম আলাদা সিকিউ আসার চান্সটা একটু বেশি। তো দ্যাটস ওয়াই যেহেতু অধ্যায় 9 এর ওয়ান শট নাই, আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বাট এই 2টা সেগমেন্টে ফোকাস করে দেখো, খুব সহজে নাম্বার তোলা যায়। কারণ এখানে সেগমেন্ট ওয়াইজ পড়াশোনা, কিন্তু তুমি শুধু এই 4টা চ্যাপ্টার পড়ে বসে আসো লাভ হবে না, কিন্তু এইগুলা পড়তে হবে। তো বুঝছো, একে তো শর্ট সিলেবাস, তার উপর এই সুযোগটাও থাকতেছে। আমরা যদি একটু জেনারেল ম্যাথেও যাই, জেনারেল ম্যাথের দিকেও যাই, এই দেখো জেনারেল ম্যাথও ভিন্ন কিছু না। এখানে তো আরো মজা, দেখো পরিসংখ্যান থেকে 2টা আসবে। পরিসংখ্যান হলো একটা চ্যাপ্টার, সেখান থেকে তোমার 2টা সিকিউ আসবে। এর থেকে আর কি চাও বলো? আর কি চাও জীবনে? বীজগণিত থেকে 2টা আসতেছে, জ্যামিতি থেকে 2টা, ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে 2টা। জেনারেল ম্যাথে তো কাজ আরো সহজ হয়ে গেছে। দেখো জ্যামিতির যে 2টা অধ্যায়, তোমার ধরো উপপাদ্যতে সমস্যা, পইরই না বৃত্ত অধ্যায়, শুধু যে পড়ো অধ্যায় 7, এটার যে সম্পাদ্য সহজ জিনিসপাতি একাডেমিক প্রোগ্রামে তোমাদের পড়াই দিছে। এটার ওয়ান শট দিয়ে দিবনি ইউটিউবে ফ্রিতে আমার আর ফাহিম ভাইয়ের পক্ষ থেকে। সো এখানে ওটার মাধ্যমে দেখবা ইজিলি জ্যামিতির একটা সিকিউ তুমি এনশিওর করে ফেলতে পারতেছ। আর ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এই জন্য বলতেছি আগস্টে এই শেষের দিকে চ্যাপ্টারগুলো আগে টার্গেট করো। তাহলে দেখবা যাদের প্রি টেস্টও আসতেছে, টেস্টও আসতেছে, সেখানে তুমি ভালো নাম্বার তুলে ফেলছো। আর একটা কনফিডেন্স আসবে শুরুতে, এই কনফিডেন্সটাই দরকার যে আমি পারবো। ওই যে বললাম না, ভিডিওর নিচে কমেন্ট করো, লিখো যে আজকের ডেটটা সহ, এরপর এসএসসির পরে এসে দেখবা। এই ধরনের টাস্ক নিতে হবে, নিজের সাথে চ্যালেঞ্জ নিতে হবে, তাইলে না ওই ফোকাস আসবে। ফোকাস ধরে রাখার ম্যাজিক্যাল কোনো ফর্মুলা নাই, বুঝছো? এই আর কি। আর এই অংশ মোটামুটি তোমাদের পড়া হয়, অধ্যায় 2, 3 তো এগুলো পড়োই। জেনারেল ম্যাথ নিয়ে আসলে খুব একটা কারো ইস্যু হবে আমার মনে হয় না। এই অধ্যায় 11টা একটু পড়ে রাখো, ঠিক আছে? এই আর কি মোটামুটি। আর তোমাদের জন্য শুধু জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এগুলোর ক্লাস যে আসতেছে তা না, আমি আইসিডিটা গুছাই দিচ্ছি। আইসিডিতে তোমরা এবার জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন আসতেছে। সো এই 4টা চ্যাপ্টারের মধ্যে তোমার অধ্যায় 2 তোমরা নিজেরা এমনিই পারবা। এই নিচের যে 3টা চ্যাপ্টার এগুলো আমি গুছাই দিব, তার মধ্যে অধ্যায় 5 আর 6 বেশি ইম্পর্টেন্ট, এগুলো দেখবা ভাইয়া গুছাই দিচ্ছি। আর বায়োলজিটা আসলে সারপ্রাইজ হিসেবে থাকুক, পরবর্তীতে তোমাদের জন্য দেখি আমরা কি করতে পারি। ফিজিক্স কেমিস্ট্রিও কিন্তু ক্লাস আসবে। এবং দেখো তোমরা হয়তো খেয়াল করো নি, ফিজিক্স কেমিস্ট্রিতে আগে কতগুলো অধ্যায় ছিল, 14টা 12টা করে মনে হয় অধ্যায়, ভুলে গেছে আসলে এক্স্যাক্ট, সেখানে কত কমে গেছে। এবং এখানেও তোমরা যারা একটু পড়াশোনা করছো টুকটাক, তারা জানার কথা যে এই যে 3টা অধ্যায় এরা কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড। তুমি কাজ ক্ষমতা শক্তি পারতে হলে বল আর গতির আইডিয়া ভালো মতো থাকা লাগবে। দেখা যায় ফিজিক্সের শুরুতে এগুলো আমরা অনেকেই ক্লিয়ার করে উঠতে পারি না। তো তুমি এই যে নিচের যে 3টা চ্যাপ্টার, এগুলো তোমার জন্য ব্লেসিং হিসেবে কাজ করতে পারে, অন্যগুলোর সাথে মিক্স করে দিবে না, এগুলো আলাদা আলাদা দিবে। সো এই 3টা পড়ে ফেলো না, 3টা সিকিউ কনফার্ম। আর একটা সিকিউ লাগে, সেগুলো এখান থেকে তো পাবাই, বুঝছো? আমি চাই ফিজিক্সে তোমরা এই সেগমেন্টটায় বেশি ফোকাস করো, কারণ এই শুরুর সেগমেন্ট দেখা যায় শুরু থেকে পড়তে পড়তে একটা বোরিং ভাব চলে আসে, বুঝছে? এবং ওগুলো মিক্স করে দেয়, দেখা যায় একটা পার্ট পারছো আর একটা পার্ট পারো নি, বাট এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল সিকিউ আসবে। সো এই শেষের দিকের গুলো পড়তে হবে। কেমিস্ট্রি তো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এই যে অধ্যায় 6 তোমাদের জন্য এটার ক্লাস আমি নিয়ে আসবো সবার আগে। দেখবে এই অধ্যায় 6 দিয়েই তোমার 2টা সিকিউ চলে আসতে পারে, অর্গানিক থেকে 2টা সিকিউ আসবে আর কি। সো এইগুলো ভালো মতো পড়তে হবে। অধ্যায় 7ও কিন্তু বিক্রিয়া, সো এটাও মজার করে পড়া যায়। সো কেমিস্ট্রিতে চেষ্টা করবা এই থিওরিটিক্যাল জিনিসপাতি থেকে এগুলো একটু ফোকাস করে, তাইলে হবে কি নাম্বারটা বেশি তুলতে পারবা। সিকিউতে টিচার চাইলেও নাম্বার কাটতে পারবে না। ওই যে এসএসসি 25-এর রেজাল্ট দেখে তোমরা ভয় পাইছো না, এইসব চ্যাপ্টার হচ্ছে এমন যে তুমি ম্যাথ করতেছো, বিক্রিয়া লিখতেছো, সেখানে নাম্বার আর কাটার কোনো সুযোগ নেই। আইদার তুমি পারো না হয় পারো না, এই 2টার মধ্যেই সীমাবদ্ধ, বুঝলাম? সো ঠিক আছে, আমি চাইছিলাম একটু হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের সিলেবাসটা একটু ব্রেকডাউন করে দিতে। আশা করি বুঝতে পারছো যে তোমরা যদি একটু স্মার্টলি পড়ো, খুব একটা ডিফিকাল্ট কিন্তু কিছু না। আর আমি আর ফাহিম ভাই নিয়ে আসতেছি তোমাদের জন্য অনেক কিছুই। ভাই একটু অসুস্থ দেখে একটু ডিলে হচ্ছে, তবে ইনশাল্লাহ আমরা খুব জলদি নিয়ে আসবো, তোমরা গ্রুপগুলোতে জয়েন করে ফেলি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা একদম অন্তরের অন্তঃস্থল থেকে। তোমরা ইনশাল্লাহ ভালো করবা, নিজের সর্বোচ্চটা জাস্ট এনশিওর করো, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা,
এই যে দেশে কয়েকদিন আগে বিমান দুর্ঘটনা ঘটলো, এখানে কারো না কারো তো দায়ভার আছে। এরপর কত ধরনের প্রবলেমই তো হয়। এই সকল কিছুর মেইন রুট বা কারণটা কি জানো? একজন মানুষ তার যে দায়িত্ব সেটা সে পালন করতেছে না ঠিকমতো। দ্যাটস ওয়াই ইস্যুগুলো হচ্ছে। এরকম কালেকটিভলি অনেক মানুষের ভুলের কারণে সেটার খেসারত পরবর্তীতে সাধারণ জনগণের দিতে হয়। তো তুমি আমি আমাদেরও কিন্তু একটা দায়িত্ববোধ আছে, আমরা যে জায়গায় আছি সেখানে আমরাও কিন্তু আমাদের দায়িত্বটা পালন করতেছি না। তাহলে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেখানে দায়ভার কিন্তু তোমার আমারও আছে। সো নিজের ওই মূল্যবোধটাকে গ্রো করতে শিখো, নিজের দায়িত্বটা পূরণ করতে শিখো, তাহলে তুমিও তো একসময় ওই পজিশনে গিয়ে দায়িত্বটা পালন করবা না। বুঝলাম, এর থেকে বড় মোটিভেশন কিছু হতে পারে না। আর কিছু করতে হবে না নিজের মা বাবা, নিজের পরিবারের জন্য, নিজের জন্য। সো অল দ্য ভেরি বেস্ট। আজকের সেশনটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।